শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি অঙ্কুশ দাস। বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া ব্লক এবং সাঁইথিয়া থানার অন্তর্গত ভবানীপুর গ্রামে। এখানে এসেছি ভবানীপুর এবং তার চারপাশের যে অঞ্চল রয়েছে সেখানকার নাট্যচর্চার একটি সংক্ষিপ্ত ইতিহাস এবং বর্তমানে এই সংস্কৃতি চর্চা বা নাট্যচর্চা কিরকম এই সম্বন্ধে জানতে। আর এই বিষয়ে আমরা আজকে কথা বলে নেব নাট্যকর্মী এবং ভবানীপুর সপ্তপ্রদীপ সাংস্কৃতিক সোসাইটি ও ত্রিকুট কন্যা থিয়েটার স্পেসের প্রতিষ্ঠাতা সুব্রত ঘটকের সাথে। সুব্রত ঘটক একদিকে যেমন নাট্যকর্মী বা নাট্যজন, ঠিক তেমনি একজন সমাজকর্মীও বটেন। তাই একজন নাট্যকর্মী এবং সমাজকর্মী যখন সমাজ এবং সংস্কৃতিকে তার নিজের চেতনা এবং নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করেন, তখন তার সেই বার্তা বা তার সেই উপলব্ধি এক অন্য মাত্রা আমাদের এই ধরনের সাক্ষাৎকারগুলোতে যোগ করে দেয়। সুব্রতবাবু, প্রথমেই যে প্রশ্নটি আমি আপনাকে করতে চলেছি সেটি হচ্ছে যে এই ভবানীপুর এবং তার চারপাশের যে নাট্যচর্চা এবং সাংস্কৃতিক চর্চা, তার অতীত এবং বর্তমান এই নিয়ে যদি সংক্ষেপে আমাদের একটু বলে। ভবানীপুরের সংস্কৃতির কথা বলতে গেলেই আমার যেহেতু শহর সাঁইথিয়াতেই নাট্যচর্চার বীজটি প্রথম রোপণ হয়, সেক্ষেত্রে সংস্কৃতিকে জানবার জন্য সাঁইথিয়া শহরের ইতিহাসটাকে ধরবার প্রয়োজন হয়ে পড়ে। গ্রাম বাংলা মূলত যাত্রা থেকে শুরু করে লিটোগান, আলকাপ এর মধ্য দিয়ে যাপন করেছে। তো শহরে যেটা হয়েছে, থিয়েটার সৃষ্টির পর থেকেই মূলত স্বাধীনতার পূর্বে আমাদের সাঁইথিয়া শহরে থিয়েটারের প্রচলন শুরু হয়ে যায়। 1946 সালের গোড়ার দিকে সাঁইথিয়া শহরের শান্তি হলে প্রথম থিয়েটারটি হয়েছিল, যেটি সম্পূর্ণ কলকাতার মানুষদের অভিনয় মাধ্যম দিয়ে। সেই সময় সাঁইথিয়া শহরের কিছু বুদ্ধিদীপ্ত লোক যারা অভিনয়কে ভালোবাসেন, তারা একত্রিত হয়ে স্থির করেছিলেন যদি আমাদের শহরে থিয়েটারটাকে কোনো রকম ভাবে আমাদের অভিনয় চর্চা, আমাদের ভালোবাসায় রাখা যায়, মানুষকে একটি অন্য মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য। তাহলে স্বাধীনতার আগে যে বীজটি রোপণ হলো, স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে শহর সাঁইথিয়াতে যে মানুষটির নাম করতেই হয় তার নাম হচ্ছে কেদার ভট্টাচার্য। এই মানুষটি এবং তার সঙ্গে প্রশান্ত ভট্টাচার্য, এই দুজন মানুষ শুরুর দিকে কিন্তু সাঁইথিয়া শহরের যে সংস্কৃতির জায়গা সেটিকে অত্যাধিকভাবে সমৃদ্ধ করবার কোনো একটা প্রত্যাশা নিয়েই তারা থিয়েটারকে ভালোবেসে ফেলেন। যেহেতু শহর সাঁইথিয়া একদম ব্যবসায়িক জায়গা, সেক্ষেত্রে লক্ষ্মীর সাথে সরস্বতীর একটা মারামারি চলতেই থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন যে জায়গাতে ব্যবসায়িক জায়গাটা খুব বেশি বৃহৎ নয়, সে জায়গায় শিক্ষার মানটা খুব উন্নত হয়, অর্থাৎ তাদের কাছে অন্য কোনো অপশন থাকে না। আর যে জায়গায় দেখবেন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খুব বেশি গড়ে উঠেছে, কৃষিতেও সুযোগ আছে, তখন শিক্ষার মানদণ্ডটা কমতে শুরু করে। শহর সাহিত্যটা ভৌগোলিক অবস্থানে এমনই জায়গা যেখানে ব্যবসায়িক ক্ষেত্রটা ভীষণ বড় এবং কৃষি ক্ষেত্রটাও খুব পরিপূর্ণ। এই দিকটা দেখেই সেই সময় যারা ব্যবসায়িক এবং কৃষির সঙ্গে যুক্ত মানুষজন এবং কিছু শিক্ষা অনুরাগী মানুষ 1946-এর পর থেকে সাঁইথিয়া শহরের স্বাধীনতার পরে আপনাদের মঞ্চ কেন্দ্রমের কথা বলতেই হয়। মঞ্চ কেন্দ্রমের পর তৈরি হলো মেঘদূত, এগুলো সবই স্বাধীনতার পরে। মেঘদূতের একটা বড় ইতিহাস আছে। মেঘদূত এমন একটি সংগঠন যারা প্রথম চেষ্টা করলো কোন রকম ভাবেই বহিরাগত শিল্পী ছাড়া নিজেদের শহরে সংস্কৃতির নিজেদের চাষাবাদ করার জন্য। মেঘদূতের পরবর্তী ক্ষেত্রে তৈরি হলো রঙ্গতীর্থ। রঙ্গতীর্থের ঠিক কিছু সময় আগে সার্বভৌমের দল তৈরি হয়েছিল। রঙ্গতীর্থই দেখা যাচ্ছে ইতিহাস বলছে এই একটি এমন দল যে দলের প্রথম মঞ্চে মহিলা অভিনেত্রী, যেটা একদম সোসাইটি থেকে বেরিয়ে এলো। এর আগে অবধি কিন্তু 1970-এর আগে অবধি দেখা গিয়েছে সমস্ত অভিনেত্রী কিন্তু পুরুষেরা নারী চরিত্রে অভিনয় করত এবং বাকিটা ছিল ফিমেল ওরিয়েন্টেড ভাড়া করে। তাহলে রঙ্গতীর্থ প্রথম যে জাগরণটা ঘটে, রঙ্গতীর্থের দীর্ঘ ইতিহাস। রঙ্গতীর্থর পরে পরে আসর নাট্যম গড়ে উঠলো। আসর নাট্যম দীর্ঘ সময় তারা পদযাত্রা করলো, তাদের যাত্রাপথ এখনো অকিবহল তারা এই বিষয়ে। তারপরে সাঁইথিয়া শহরের দল ভেঙে দল গড়ার প্রবণতাটা থেকে গিয়েছে, যেহেতু শহর কেন্দ্রিক চর্চা, তো ওটা আমরা দেখেছি এবং পড়াশোনা করার চেষ্টাও করেছি। দেখা গিয়েছে গুপ্তাবশের জন্ম হয়েছে, গুপ্তাবশ থেকে পরবর্তীতে প্রয়োজনেই হোক বা তাগিদেই হোক
অ্যাম্পি থিয়েটার তৈরি হয়েছে আসর নাট্যম থেকেই বা কাজ করবার পরিবেশ সৃষ্টি করার জন্যই ওয়েকআপ তৈরি হয়েছে। তেমনি এই দলগুলো দেখতে দেখতেই সাঁইথিয়া শহরের বর্তমান সময়ে দীর্ঘ 20 বছর ধরেও মূলত গ্রামীণ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখেও সংস্কৃতির সঙ্গে চাষাবাদ করেও ভবানীপুর সপ্তপদী সংস্কৃতি সোসাইটি ধারাবাহিক স্বাধীনতার আগের ইতিহাস এবং পরবর্তী সময়ের ইতিহাস অর্থাৎ 75 বছরের প্রায় বেশি সময়ের ইতিহাস ধরে শহর সাঁইথিয়াতে সংস্কৃতির কাজ করার যে প্রবণতা তাকে বহমান রাখার চেষ্টা করছে। ভবানীপুর একটি গ্রাম, সেটি সাঁইথিয়া থেকে কিছুটা হলেও দূরে। এই ভবানীপুরে নিঃসন্দেহে বলতে গেলে শহর সাঁইথিয়ার যে নাট্যচর্চা, যে সাংস্কৃতিক চর্চা, তার প্রভাব নিশ্চয়ই পড়েছিল। এই সময়কালটা কোন সময় যদি বলেন, এবং এই সূত্র ধরে কি করে আজকে ভবানীপুর সাংস্কৃতিক সোসাইটি তৈরি হলো, বা কোন চাহিদা থেকে, এবং এর প্রেক্ষাপটটা কিরকম? আসলে সপ্তপ্রদীপের গঠনটা শহর সাঁইথিয়ার সংস্কৃতি থেকে নয়, সপ্তপ্রদীপ গঠন হয়েছে লাভপুরের সংস্কৃতি থেকে। এটা দ্বিধা কিছু নেই। আমার পারিবারিক সূত্রে লাভপুরের যাতায়াত, লাভপুরের পরিবেশের প্রতি আমার একটা দৃষ্টিভঙ্গি, যেটি 2005-06 গোড়ার দিকে যখন আমি একদম ছাত্র অবস্থা, সেই সময় দাঁড়িয়ে দেখতে থাকি তাদের যে পরিবেশ, তাদের যে পরিস্থিতি এবং যে শ্রদ্ধা সংস্কৃতির প্রতি আমাকে কিন্তু রিচ করতে শুরু করে। মূলত সেই সময় থেকে 2007-এর গোড়ার দিকে ভবানীপুর সপ্তপ্রদীপ তৈরি হয়। সেটি সব পেয়েছি আসর নামে তৈরি হয়, মূলত শিশু কিশোরদের নাট্যচর্চা এবং সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান হিসাবে। এই ক্ষেত্রে কিন্তু লাভপুরের একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় এবং ডক্টর ভাস্কর কয়ারি তত্ত্বাবধানে 2007-এ ভবানীপুর সপ্তপ্রদীপ সব পেয়েছি আসর গঠন হয়। তারপর দীর্ঘ 4 বছর ধরে আমরা নানান রকমের সংস্কৃতির অ্যাক্টিভিটির মধ্যে যাই। গ্রামের সংস্কৃতি তারা আমাদেরকে গ্রহণ করে, তাদের সংস্কৃতিকে বিচরণ করার ক্ষেত্রে 2010 সাল থেকে আমরা নাটক করব এই ভাবনাতে উদ্বুদ্ধ হয়। কারণ যারা শুরুর দিকে এসেছিল 8-9-এ পড়াশোনা করতো, তারা কিন্তু ঠিক 4 বছর পর বড় হয়ে উঠলো। তারা কি করবে? ওই ছোটরা যখন বড় হলো, তাদের প্রয়োজনের তাগিদেই সব পেয়েছি আসর থেকে কিন্তু ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির নাট্য দলের জন্ম। 2010-এ আমরা জেলা যুব উৎসবে দ্বিতীয় হয়। জেলাতে আমাদের কিন্তু নাটকের দল হিসাবে একটা পরিচিতি গঠন হয়। আমাদের অদ্ভুত বিষয়, এতদিন সংস্কৃতি করলাম, সেভাবে কেউ চিনতে পারলো না। জেলার মঞ্চে গিয়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার এবং দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছি, এবং অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তারপর থেকে নাটক নিয়ে আমার পড়াশুনো শুরু হয়। 2011-12 দিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আমি নাট্য বিভাগে নাটক নিয়ে পড়ার সুযোগ পাই, এবং সেখান থেকে কন্টিনিউ করে মাস্টার ডিগ্রির পর এমফিল পর্যন্ত 18 সাল অব্দি নাটককে দেখা, নাটককে বোঝার যে বিষয়, অর্থাৎ আমার শহর সাঁইথিয়াকে আমি গ্রহণ করেও আমি লাভপুরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবং সর্বভারতীয় শাখার যে সংস্কৃতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখান থেকে প্রভাবিত হয়ে সেই 2007 সাল থেকে আমাদের 2014 সাল অব্দি একের পর এক ধারাবাহিক নাট্য চর্চার মধ্য দিয়ে এবং স্থায়ী নাট্য চর্চার মধ্য দিয়ে, প্রফেশনাল নাট্য চর্চার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি। মাত্র আপনাদের যে নাট্যচর্চা বা বলতে পারেন প্রযোজনাগুলো, তার যে উপস্থাপনার যে আঙ্গিক, অভিনয় আঙ্গিক, সেখানে দেখা যাচ্ছে যে লোক সংস্কৃতি বারবার উঁকি মারছে, কখনো তো বেশ জাঁকিয়ে বসছে। এর নেপথ্য কারণ কি? বা যদি প্রশ্নটা এরকম করে করি, আপনাদের নাট্যচর্চায় বা আধুনিক নাট্যচর্চার ক্ষেত্রে লোক সংস্কৃতির যে ইম্প্যাক্ট, সেটা আপনি কিরকম ভাবে দেখেন? দেখুন, শুরুতেই যেহেতু আমরা গ্রামের ছেলে মেয়ে, আমাদের পাশে একটা ঢাকি পাড়া আছে। আমাদের সংস্কৃতি তো যখন আমরা শুরু করি ভবানীপুর, সেই অর্থে একদম রুক্ষ মাটি। সেখানে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি আগে বড় হয়নি, সেখানে কোনো রকম বড় একটি লাইব্রেরিও নেই, সেখানে বড় রকম কাউকে দেখে যে বড় হব তেমন কোনো প্রবণতাও নেই। অর্থাৎ আমাদের দেখে শিখতে গেলে সবসময় ধার করতে হয়েছে নানান জায়গা থেকে। এই ধার করতে যাওয়াটা যেমন শিক্ষার ক্ষেত্রে, তেমন ধার করতে হয়নি কি আমাদের ঢাকিপাড়া থেকে ঢাকের তালবাদ্য, বহুরূপী থেকে বহুরূপীদের হয়ে ওঠার জীবন জীবিকা, সাঁওতালি আদিবাসী পরগনা থেকে তাদের প্রতিটা পর্বকে বোঝা, প্রতিটা পরবকে বোঝা, যেখানে আমাদের ছেলেমেয়েরাও যুক্ত আছে। আমার দলের আদিবাসী ছেলেমেয়েরা সংখ্যা কিছু না হলে 10-এর অধিক, এবং ঢাকিপাড়ার ছেলেরা আছে, বায়নপাড়ার ছেলেরা আছে, বহুরূপী শিল্পের ছেলেরা আছে। তাদের যে প্রতিনিয়ত দেখা, তাদের প্রতি যে তাদের থেকে যে জিনিসগুলো পাওয়া, যে ডেভেলপমেন্ট নিজে থেকে হতে শুরু করা, এবং আমি নিজে একজন যেহেতু তালবাদ্যের সাথে যুক্ত, কখনো ঘাড়ে ঢাক নেওয়ার
প্রবণতা আপনারা দেখতে পাবেন, সবসময় ওদের মধ্যে থেকে থাকার যে প্রবণতাটা, ওইটাই আমাকে আশ্রয় করে দেয় লোক সংস্কৃতির ক্ষেত্রে ভালো লাগার। অর্থাৎ ওই জোনটা আমাকে এত বেশি ভালো লাগে যে এটাতে আমি খুব সেফ জোন মনে করি না, আমি বলি এইটা আমার একটা জোন যেটা আমি বুঝি, যেখান থেকে কাজ করার একটা জায়গা হতে পারে বলে আমাদের সমস্ত প্রযোজনার ক্ষেত্রে, অধিকাংশ প্রযোজনার ক্ষেত্রে লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন ধরনের সংস্কৃতির প্রভাবটা এসেই যায়, সেটা প্রয়োজনে এবং সময়ের তাগিদে আর কি। এই যে সাংস্কৃতিক চর্চা বা নাট্য চর্চা বর্তমানে ভবানীপুরের কমিউনিটিকে কিরকম ভাবে প্রভাবিত করছে? দেখুন, ভবানীপুর সপ্তগুলি নাটকের দল শুধুমাত্র নাটকের দল হিসাবেই সবসময় কাজ করার প্রত্যাশা রাখে না, তারা একটি দল। তাই ভাবনাটা হচ্ছে সমাজের মঙ্গল কাজে নিজেকে ব্রতী রাখা, সেখানে মঙ্গল কর্মের যে ব্রতী রাখতে রাখতে, অর্থাৎ আমরা যে কথাগুলো নাটকের মঞ্চে বলি সে কথা যখন প্রাণোচ্ছল হয়ে উঠছে আমাদের কর্মের ক্ষেত্রেও, তখন এই বিশ্বাসটা অনেক বড় তৈরি হয়েছে। আমি এই জায়গাটা ধরার চেষ্টা করছি। ভবানীপুর গ্রাম এই সময় আমাদের বলতে ভালো লাগে, বিগত কয়েকদিন আগেই ইংল্যান্ড ইউরিক ইউনিভার্সিটির একজন গবেষিকা, সে যখন এসে তার অন্বেষণের জায়গাটা গ্রাম এবং তার লোকশব্দ হয় এবং সেটা যখন ভবানীপুরের কাছে এসে পৌঁছায়, তখন আমরা মনে হয় যে আমরা সঠিক পথ দিয়ে যাতায়াত করছি। অর্থাৎ আমাদের গ্রামীণ যে সংস্কৃতি, যে একটি হারমোনিয়াম দিয়ে আমাদের গ্রামের চর্চা শুরু হয়েছিল, সেখানে এখন কম করে 26টি হারমোনিয়াম একটি অঞ্চলের মধ্যে আছে। যেখানে 3 জন মাত্র নাচ করতো, সেখানে শতাধিক মেয়েরা নাচ করে। যেখানে নাটকের সংখ্যা শুরু করেছিলাম 7 জন দিয়ে, সেখানে নাটকের ছেলে মেয়ে ছোট বড় মিলিয়ে 200-র কাছাকাছি। তার মানে সমাজের এর প্রভাবটা যে ভীষণভাবে পড়েছে এবং প্রতিনিয়ত আমাদের যে বিচরণ ক্ষেত্র, আপনার শুনলে ভালো লাগবে যে আমরাও প্রতি মাসে কিছু না হলে 10-এর অধিক আমাদের নাট্য অভিনয় হয়। সেটা অধিকাংশই গ্রামীণ সংস্কৃতি এবং গ্রাম্য এলাকায়। আমরা প্রসিনিয়াম থিয়েটার, বড় মঞ্চ খুব কমই পেয়ে থাকি। এতে কি হয়, গ্রামের ভাইব্রেশনগুলো বুঝতে সুবিধা হয়। সেই প্রভাবটা আমার গ্রাম বাংলায় আমাদের যারা কৃষক বন্ধু তারা, যারা তাঁতি বন্ধু তারা, যারা স্বনির্ভর কবি তারা, তাদের যে প্রয়োজন, তাদের যে সুবিধা অসুবিধা, সেটা আমরা একটা নাট্য দল হিসেবে দেখবার চেষ্টা করি বলে লাইব্রেরিটা যেমন করে ছেলেমেয়েদের সংস্কৃতির শিক্ষার প্রভাবটা মেটায়, তেমন করে সংস্কৃতিটা যখন মঞ্চে এবং মাটিতে মিলেমিশে যায়, তাই অঞ্চল থেকে অঞ্চল ছাড়িয়ে, এলাকা থেকে এলাকা ছাড়িয়ে আর সারা বীরভূম ও বীরভূমের বাইরে আমাদের ছেলেমেয়েদের কাজ ছড়িয়ে পড়ছে এবং প্রভাবটাও সর্বাধিক হয়ে উঠছে আর কি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। যে প্রশ্নটি দিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আড্ডা আমরা শেষ করব, সেটি হচ্ছে এই রকম যে তরুণ যুবকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন ঘটকবাবু? এই যারা তরুণ প্রজন্ম হয়ে উঠছে, প্রথমে বুঝতে হবে তরুণ প্রজন্মকে যে আমরা কতটা সময় থিয়েটারের জন্য ব্যয় করলাম, সেই সময়ের মধ্যে আমাদের কোন রকম ফাঁকি ছিল কিনা। তৃতীয়ত হচ্ছে এরকম দল ভাঙা, দল গড়ার ইতিহাসটা, এটা খুব খারাপ লাগে আমাদের কাছে। গ্রুপ থিয়েটারের যে বিষয়, তাকে আমাদের কিন্তু শক্তি যোগাতে হয়। কোম্পানি থিয়েটারের যে বিষয়, তাকে আমি অস্বীকার করছি না, কিন্তু যদি গঠনমূলক কাজের দিকে তরুণ প্রজন্মকে এগোতে হয়, তাহলে কিন্তু বেঁধে থাকতে হবে, সংস্কৃতির সঙ্গে থাকার প্রবণতা সংযুক্ত হতে হবে এবং কি করছি, কেন করছি, কোন সময়ের জন্য করছি, এটা জানবার বড় প্রয়োজন। তাহলে দ্বিধা কাটবে, নতুন একটি স্বপ্নের জায়গা তৈরি হতে পারে বলে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ সুব্রত বাবু আমাদের সাথে কথা বলার জন্য। এতক্ষণ আমরা কথা বলছিলাম বীরভূম জেলার সাঁইথিয়া থানা ও সাঁইথিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম এবং তার চতুর্পাশের সংস্কৃতি ও নাট্যচর্চা নিয়ে। এই বিষয়ে আমাদের সাথে আজ কথা বললেন নাট্যকর্মী এবং ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটি নাট্যদল এবং ত্রিকুট কন্যা থিয়েটার স্পেসের প্রতিষ্ঠাতা সমাজকর্মী সুব্রত ঘটক। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম ডক্টর অঙ্কুশ দাস। আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব।